আজকে আমি কথা বলবো যে একটা কোম্পানি কিভাবে ছোটোর থেকে বড় হয় আস্তে আস্তে। আর সেটা যখন আমরা বিভিন্ন এক্সচেঞ্জ সেখানে দেখি, স্টক মার্কেটে দেখি, এনএসসি বিএসসিতে দেখি, সেই কোম্পানিগুলো কিভাবে ছোটোর থেকে বড় হয় সেটা আজকে একটা গল্পের মাধ্যমে বুঝবো। তার সাথে সাথে আমরা যে প্রত্যেক দিন বিভিন্ন প্যারামিটার নিয়ে কথা বলি, মার্কেট ক্যাপ, রেভিনিউ, প্রফিট, আইপিও কী জিনিস, শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী, একটা শেয়ার প্রাইস জিনিসটা কী, এই ব্যাপারে আজকে কথা বলবো। ঠিক আছে? তো প্রথমে আহ, একটা গল্পর মাধ্যমে আজকে বলবো এই ব্যাপারটা কি। তো ধরা যাক আজকে 2020 সাল। তো পার্সন এ সে একটা বিজনেস শুরু করলো। ধরা যাক সে একটা বই খাতার দোকান খুললো। তো বই খাতার দোকান খুলতে গেলে তার কী কী লাগবে? টাকা লাগবে সবার প্রথমে। কিসের জন্য? না, সে একটা রেন্ট পে করবে কোথাও একটা, সে কিছু বই কিনবে, পেন কিনবে, তারপরে সে এক দুটো এমপ্লয়ি রাখবে, দোকানে খরচ আছে, অপারেটিং এক্সপেন্স আছে। আহ, এই বিভিন্ন খরচগুলোর জন্য তার কী লাগবে? টাকা লাগবে। তো সে ধরা যাক 1000 টাকা, টোটাল বিজনেসটা শুরু করতে তার 1000 টাকা লাগবে। তো পার্সন এ যেহেতু এ প্রথম কোম্পানিটা শুরু করছে, আর কোম্পানিটা যেহেতু রান করছে পার্সন এ, তো পার্সন এ কি, এ হলো প্রমোটার। যেটা আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি যে প্রমোটার, প্রমোটার কারা? যারা কোম্পানি চালায়, যারা কোম্পানি শুরু করে, তারা হচ্ছে প্রমোটার। তো পার্সন এ হলো এখানে প্রমোটার। ঠিক আছে? তো পার্সন এ ধরা যাক 1000 টাকা দিয়ে শুরু করলো। এবার এই 1000 টাকাটাকে কি বলা হয়? 1000 টাকাটা যেহেতু কোম্পানির ভেতর যাচ্ছে, কোম্পানির গ্রোথের কাজে লাগছে, কোম্পানির কাজে লাগছে, সেহেতু এই 1000 টাকাটা হলো কি ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল জিনিসটা কি? ইকুইটি ক্যাপিটাল হচ্ছে আহ, যে আমি ইনভেস্টমেন্ট করছি কোম্পানির ভেতর, কোম্পানির গ্রোথের জন্য, কোম্পানির অপারেটিং এক্সপেন্সের জন্য, কোম্পানির অপারেশনের জন্য যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে ইকুইটি প্লাস যেটা আমার প্রফিট আসছে প্রত্যেক বছরে। যে আমি 1000 টাকা ইনভেস্ট করে আমি ধরা গেল কোম্পানি 100 টাকা প্রফিট করেছে, তো সেই প্রফিটটাও যোগ হয় ইকুইটি ক্যাপিটালের মধ্যে। তার থেকে মাইনাস হয় কি, যে টাকাটা আমি ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি আমার যে শেয়ার হোল্ডার যারা আছে, বা আমি যেটা একাই যদি প্রমোটার হয়, সেটা যদি আমি বাড়ি নিয়ে আসি, সেটা মাইনাস করলে হচ্ছে ইকুইটি ক্যাপিটাল। ইকুইটি ক্যাপিটাল তাহলে কি হলো? টোটাল ইনভেস্টমেন্ট প্লাস যেটা আহ, আসছে প্রফিটের মাধ্যমে, আর মাইনাস হচ্ছে যেটা আমি ডিভিডেন্ড হিসাবে দিয়ে দিচ্ছি, এটা হলো ইকুইটি ক্যাপিটাল। আর এই ইকুইটি ক্যাপিটালকে নিয়েই হয়েছে আরওই, রিটার্ন অন ইকুইটি। ঠিক আছে, আরওই এই ব্যাপারগুলো আমি অন্য একটা ভিডিওতে আমি কভার করব। জাস্ট কনসেপ্টটা দেওয়ার জন্য এই রিটার্ন অন ইকুইটি এটাকে বললাম। তো ধরা যাক এবার বিজনেসটা ভালো রান করছে 1-2 বছর। তো 2022 সাল ধরা যাক আজকে। তো 2022 সালে ধরা যাক 100 টাকা প্রফিট করেছে কোম্পানি। তো কোম্পানি 100 টাকা প্রফিট করেছে। তো এবার যে কোম্পানির মালিক পার্সন এ, সে কি ভাবলো যে আমি আরেকটা নতুন দোকান খুলবো অন্য একটা শহরে। তো তার নতুন দোকান খুলতে কি দরকার? তার নতুন দোকান খুলতে আর দরকার আরও টাকা। এবার সে টাকা দুরকমভাবে নিতে পারে। এক ধরন হচ্ছে ব্যাংকের কাছে গিয়ে লোন নেওয়া, আরেকটা ধরন হচ্ছে নতুন আরেকজন ইনভেস্টর দেখা যে তার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে, আর সেই টাকাটা সে দিয়ে সে নতুন দোকান খুললো। তো যদি সে ব্যাংকের থেকে লোন নেয়, প্রথম যে উপায়, তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে যে ব্যাংককে তাকে প্রত্যেক মাসে মাসে টাকা পে করতে হবে, রিপেমেন্ট করতে হবে। যদি সে করতে না পারে, তাহলে ব্যাংক তার পুরো দোকানটাকেই নিয়ে চলে যাবে। তো এখানে একটা রিস্ক আছে কি, আমি যদি ব্যাংক থেকে লোন নিই, পরে দেখা গেল পরের বছর কোম্পানি লসে চলে গেল,
দোকানটা লসে চলে গেল, দুটো দোকানই লসে চলে গেল। তো আমার ব্যাংক আমার দোকানে চলে যাবে। তো আমার কাছে লাস্ট অবধি জিরো পড়ে থাকে কম বেশি করে, ঠিক আছে। আর আমি যদি কোনো ইনভেস্টারকে ডাকি, তো ইনভেস্টার যদি আমার কোম্পানিতে ইনভেস্ট করে আর তারপরে যদি কোম্পানি যদি খারাপ করে, কোম্পানি যদি লসে যায়, তাহলেও কোম্পানি পুরো বেচে দিয়ে যত টাকা পাবে সেটা তাদের মধ্যে ভাগ করবে, মানে পুরোপুরিভাবে জিরো হচ্ছে না তার টাকা। ঠিক আছে। তো সে কি ভাবলো যে আমি ইনভেস্টার নতুন খুঁজবো। তো সে তার ধরা যায় একটা বন্ধু পেলো, পার্সন বিকে পেলো। পার্সন বিকে বললো তুমি আমাকে 500 টাকা দাও, আমি একটা দোকান খুলবো, আমার দোকানে এই প্রফিট, এরকম প্রফিট মার্জিন, এরকম মার্জিন আছে, সেই আছে গল্প বলে। তো পার্সন বিকে বললো আমাকে 500 টাকা দাও, আমি তার এগেনস্টে তোমাকে আমার কোম্পানির 25% দিয়ে দেবো। পার্সন বিও দেখলো হ্যাঁ ভালো কোম্পানি। তো পার্সন বি করলো কি, যে 500 টাকা দিল, তার এগেনস্টে সে নিল কি 25% কোম্পানির। তো এবারে ভ্যালুয়েশন জিনিসটা কি, মার্কেট ক্যাপ জিনিসটা কি। এবার পার্সন বি যদি আমরা দেখি 25% অফ দ্য কোম্পানির জন্য দিল 500 টাকা, তাহলে পার্সন বিকে যদি পুরো কোম্পানিটা কিনতে হতো, 100% অফ দ্য কোম্পানি যদি কিনতে হতো, পুরো কোম্পানিটা যদি কিনতে হতো, তাহলে পার্সন বিকে কত টাকা পে করতে হতো? পার্সন বিকে পে করতে হতো 2000 টাকা। এই 2000 টাকাটা হলো ভ্যালুয়েশন, ঠিক আছে। ভ্যালুয়েশনকে আমরা যেটা প্রত্যেক দিন ইউজ করি যেরকমভাবে, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ জিনিসটাই হলো ভ্যালুয়েশন, ঠিক আছে। তো আমি যদি দেখি 25% এর জন্য দিল 25%-এর জন্য দিল 500 রুপিস, তাহলে 100%-এর জন্য কত দেবে? 2000 রুপিস। তাহলে 2000 রুপিস হলো 2022 সালে ওই কোম্পানিটার ভ্যালুয়েশন, ঠিক আছে। আর এই 2000 টাকাটাকে কি বলবো, এই কোম্পানির মার্কেট ক্যাপ। তো আমরা যদি দেখি এবারে, যদি আমরা শেয়ার হোল্ডিংটা যদি আমরা দেখি, যে কোম্পানির 25% যে পার্সন বি এর কাছে, তাহলে পার্সন এর কাছে আছে 75%, ঠিক আছে। এবারে আমরা বুঝবো কি শেয়ার জিনিসটা কি। এই আমরা যে একটা শেয়ার কিনি, দুটো শেয়ার কিনি, 10টা কিনি, 100টা করে শেয়ার কিনি, এই 100টা শেয়ারের মানে কি, একটা শেয়ারের মানে কি? এটার মানে হলো, এবার ধরা যাক কোম্পানিটা একটা কোম্পানি, এবার ধরা যাক কোম্পানিটাকে 1000 ভাগে ভাগ করে দিলাম, 1000খানা সমান ভাগে ভাগ করে দিলাম। এই এক একটা ভাগকে হচ্ছে শেয়ার বলা হয়, ঠিক আছে। এই 1000খানার এক একটা ভাগই হলো শেয়ার, মানে একটা কোম্পানিকে 1000খানা ভাগ করা হচ্ছে। এবার তার মধ্যে আমার কাছে একটা আছে, দুটো আছে, 5টা আছে, এরকমভাবে আর কি চলে। এটাই হচ্ছে আমরা যেটা প্রত্যেক দিন দেখি, যে কোনো একটা স্টক আমি কিনলাম, কোনো একটা স্টক আমি বেচলাম, কোনো একটা স্টকের ভলিউম দেখলাম। তো শেয়ার হচ্ছে এইটাই, যে একটা কোম্পানিকে যতগুলো ভাগ করা হলো সেগুলো টোটাল নাম্বার অফ শেয়ার। ধরা যাক আমি এই কোম্পানিটাকে 1000 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে মানে 1000খানা শেয়ার হলো কোম্পানির, তাহলে পার্সন এর কতগুলো শেয়ার আছে, পার্সন বি এর কতগুলো শেয়ার আছে? 1000 ভাগের 75%, 1000 ইন্টু 75% ইজ ইকাল টু 750, মানে পার্সন এর কাছে 750টা শেয়ার আছে। আর পার্সন বি এর কাছে কত থাকবে? 1000 ইন্টু 25% ইজ ইকাল টু 250। এটা হলো পার্সন বি এর কাছে। মানে বুঝলাম যে 7500খানা শেয়ার পার্সন এর কাছে আছে, 250খানা শেয়ার পার্সন বি এর কাছে। তার মানে এর কাছে কত পার্সেন্ট কোম্পানির? 75%। বি এর কাছে কত পার্সেন্ট? 25%, ঠিক আছে। এবারে যদি আমরা দিই শেয়ার প্রাইস জিনিসটা কি, কোম্পানির ভ্যালুয়েশন কত? 2000। কোম্পানির মার্কেট ক্যাপ কত? ভ্যালুয়েশন আর মার্কেট ক্যাপ দুটো একই জিনিস, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত হলো? 2000 টাকা। কোম্পানিকে তো কত ভাগে ভাগ করলাম? 1000 ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকটা ভাগের দাম কত?
প্রত্যেকটা ভাগ মানে একটা শেয়ার। একটা শেয়ারের দাম কত হবে? 2000/1000, মানে হচ্ছে 2 টাকা। মানে কোম্পানির একটা শেয়ার মানে কি? কোম্পানির মার্কেট ক্যাপ বাই নাম্বার অফ শেয়ার। ওকে, তাহলে যদি আমরা দেখি মার্কেট ক্যাপ ইজ ইকাল টু টোটাল নাম্বার অফ শেয়ার ইন্টু প্রাইস অফ আ শেয়ার। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এরকমভাবে কোনো কোম্পানির শেয়ার প্রাইস হচ্ছে আমরা দেখি। তারপরে যদি আমরা দেখি যে রামের কাছে 750খানা শেয়ার আছে, 750খানা শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারের দাম কত? 2 টাকা করে। তাহলে রামের কাছে কত টাকার শেয়ার আছে? 1500 টাকার শেয়ার আছে। আর যদি আমি দেখি মানে রাম মানে পার্সন এর কাছে কতগুলো শেয়ার আছে? 750খানা শেয়ার আছে, আর প্রত্যেকটা শেয়ারের দাম 2 টাকা। তাহলে পার্সন এর কাছে হচ্ছে টোটাল 1500 টাকার শেয়ার আছে। আর পার্সন বি এর কাছে 250 ইন্টু 2 মানে 500 টাকার শেয়ার আছে। আর নিচে একটা প্রেজেন্টেশন দেওয়া আছে। এই যে অঙ্কগুলো বলা হচ্ছে, যে নাম্বারগুলো বলা হচ্ছে, এইগুলো যদি বুঝতে অসুবিধা হয় সেটাকে দেখে নেবেন, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। আর এরপরে যদি আমি দেখি যে আইপিও কি? আইপিও হলো যখন ধরা যাক এই কোম্পানিটাই যার 2খানা দোকান আছে, সে আরও 5টা দোকান খুলতে চাইলো 5খানা শহরে। তাহলে তাদের কি দরকার? আরও অনেক বেশি টাকার দরকার। ঠিক আছে, আরও অনেক বেশি টাকার দরকার। এবার এত টাকা তো একজন দিতে পারবে না, দুজন দিতে পারবে না, বহুজন মিলে দিতে হবে। তখন কোম্পানিগুলো কি করে? তারা এনএসই, বিএসসি এগুলোতে লিস্ট হয়, যাতে আরও প্রচুর মানুষ, এটা ডিআইএ হোক মানে ডোমেস্টিক ইনভেস্টার হোক, কি ফরেন ইনভেস্টার হোক, কি রিটেল ইনভেস্টার হোক, যারাই হোক, তারা যাতে আরও বেশিভাবে অ্যাক্সেস পায় কোম্পানির শেয়ারের। তো যে কোনো কোম্পানি যখন আরও বেশি গ্রোথ করতে চায় তখন তারা আইপিও আনে। তো আইপিওর ফুল ফর্ম কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। তাহলে ইনিশিয়াল পাবলিক অফারিং এটার মানে কি আছে? প্রথমবার যখন পাবলিককে অফার করছে। ঠিক আছে, প্রথমবার যখন পাবলিককে অফার করছে, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এটাই হলো আইপিও। যখন একটা কোম্পানি অনেক বেশি গ্রোথ করতে চায়, অনেক বেশি টাকার দরকার হয়, তখন তারা সাধারণত আইপিও করে। ঠিক আছে, এবার ধরা যাক তাদের আইপিওতে তাদের ওই 5টা দোকান খুলতে গেলে 2500 টাকা করে লাগবে। 5টা দোকান খোলার জন্য 2500 টাকা টোটাল লাগবে। এবারে তারা আইপিওতে এসে কি বলল? যে আমাদের 2500 টাকা দরকার, এগেনস্টে আমরা দেবো 50% কোম্পানির। মানে বিভিন্ন লোক, যে বেশি করবে, ইনভেস্ট করবে, সে একটু বেশি পাবে, যে একটু কম করবে সে একটু কম পাবে। ঠিক আছে, তো এবারে ধরা যাক যে কোম্পানি কি বললো, 2500 টাকা করে আমাদের লাগবে, 2500 টাকা আমাদের লাগবে, আর 50% আমরা দিয়ে দেবো কোম্পানির। তো আইপিওতে যদি আমরা দেখি, আইপিওতে মার্কেট ক্যাপ কত হলো? তো 50%-এর জন্য 2500 রুপিস। তো 100% কোম্পানির জন্য কত টাকা দরকার? 5000 রুপিস। তো আইপিওতে কোম্পানির মার্কেট ক্যাপ হলো 5000 রুপিস। আর আইপিও 2 রকমের হয়। একটা ধরনের হচ্ছে যেটা কোম্পানির কাছে টাকা যায়, কোম্পানির গ্রোথের কাজে লাগে, কোম্পানির অপারেশনের কাজে লাগে। আরেকটা যেটা আইপিও হয় সেটা হচ্ছে যে যারা কোম্পানিতে অলরেডি ইনভেস্টার আছে, তাদের কিছু টাকার দরকার, তারা নিজের শেয়ার বেচে তারা পাবলিকের কাছ থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট কমিয়ে নেয় কোম্পানির থেকে। তো একটা হয় হচ্ছে আইপিও, যেটা কোম্পানির কাছে যায়। আরেকটা হচ্ছে অফার ফর সেল, OFS,
অফার ফর সেল, যেখানে কোম্পানির যে ইনভেস্টাররা আছে, পুরনো ইনভেস্টর, তারা টাকা নেয় পাবলিকের থেকে আর তাদেরকে তাদের শেয়ার বেচে দেয়। এবারে দুটোর মধ্যে পার্থক্য হলো, যখন কোম্পানি আইপিও করছে আর সেই আইপিওর টাকাটা তাদের নিজেদের কোম্পানিতে লাগছে, তখন কোম্পানি কী করে, নতুন শেয়ার ইস্যু করে দেয়। মানে ধরা যাক এখানে 50% কোম্পানির নতুন মালিকানা হবে। তো আগের যে প্রোমোটাররা ছিল দুজন, পার্সন এ পার্সন বি, তাদের কাছে এখন কতগুলো থাকলো, 1000খানা শেয়ার আছে তাদের কাছে, আর তাদের কাছে 50% কোম্পানির আছে। তাহলে আজকে আছে তাদের কাছে 1000খানা শেয়ার, এগেনস্ট আছে 50%। তো দেখতে গেলে তারা মানে পুরো কোম্পানির কতগুলো শেয়ার হওয়া উচিত, 50% আছে 1000টা শেয়ার, তাহলে 100% আছে 2000খানা শেয়ার, এটাই হবে ক্যালকুলেশনটা। তো কোম্পানিকে নতুনভাবে 2000খানা শেয়ার ইস্যু করতে হবে। ঠিক আছে, কোম্পানিকে নতুনভাবে 2000খানা শেয়ার ইস্যু করতে, নতুনভাবে 1000খানা শেয়ার ইস্যু করতে হবে, আর টোটাল করতে হবে কত, 2000খানা। কারণ ক্যালকুলেশন কি, যে যারা ইনভেস্টেড ছিল তাদের কাছে আছে কত, 50% শেয়ার কোম্পানির, তার এগেনস্টে তাদের কাছে 1000খানা টোটাল শেয়ার আছে। আর আইপিওর পরে যে 100% কোম্পানির টোটাল হলো, তাহলে 100% কোম্পানির জন্য কতগুলো শেয়ার হবে, 2000খানা। ঠিক আছে, তাহলে 1000খানা অলরেডি আছে, 1000খানা আরও যদি নতুন ইস্যু করা হয় সেক্ষেত্রে 2000খানা হবে। তো যখন কোম্পানি আইপিও করে এবং সেটা কোম্পানির গ্রোথের কাজে লাগে, তখন সেখানে কোম্পানি নতুন শেয়ার ইস্যু করে দেয়। ঠিক আছে, যেরকম কিউআইপি। তো যেটা বলছিলাম যে কিউআইপি মানে কি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। ঠিক আছে, তো কিউআইপিতে কী হয়, কিউআইপিতেও নতুন ইনভেস্টর যখন ইনভেস্ট করে সেটা সবসময় কোম্পানির গ্রোথের কাজেই লাগে। এবার যখনই কোম্পানির গ্রোথের কাজে লাগছে, তখনই সেই ব্যাপারটা কি হয়ে যায়, যে গিয়ে সেখানে নতুন শেয়ার ইস্যু করা হয় সবসময়। আর আরেকটা হয় কি, ওএফএস মানে কি, অফার ফর সেল। অফার ফর সেল মানে কি, যে পুরনো যে কোম্পানির ইনভেস্টর আছে তারা এসে কি করবে, তাদের শেয়ার বেচবে আর টাকা নেবে তারা। মানে যেটা আমরা মার্কেটে করে থাকি, আমাদের শেয়ার অন্য কাউকে বেঁচে দিলে আমরা টাকা পেয়ে গেলাম। তো এটা হলো কথা। কিউআইপিতে কিন্তু সরি যেটা ওএফএসে কিন্তু কোনো রকমের শেয়ার ইস্যু করা হয় না, যেহেতু ওই টাকাটা কোম্পানির কাছে যাচ্ছে না, ওর কোম্পানির মালিকদের কাছে আছে, কোম্পানির যারা ইনভেস্টার তাদের কাছে টাকাটা আছে, সেহেতু ইনভেস্টারদের কাছে যেহেতু টাকা ঢুকছে, সেই ইনভেস্টারদেরই শেয়ার আবার অন্যকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আইপিওতে এই দুটো জিনিস সাধারণত আমরা দেখতে পাই। একটা হচ্ছে কোম্পানির গ্রোথের কাজে লাগে, আরেকটা হচ্ছে কোম্পানির যারা পুরনো ইনভেস্টার তাদের কাছে যায়, আরেকটা যেটা হচ্ছে ওএফএস। তো অবভিয়াসলি দেখতে গেলে কোম্পানির কাছে যে টাকাটা যাচ্ছে সেটা যদি বেশি যায়, সেই আইপিওকে বেশি ভালো মানা হয়। এবার সাধারণত বেশি ভালো হয়, কারণ সেটা আমার টাকাটা কোম্পানির কাজে লাগছে, যেখানে ওএফএসে আমার টাকাটা কোম্পানির কোনো রকমের কাজে লাগছে না। ঠিক আছে, তাহলে কোম্পানির কাছে ছিল কত, 1000খানা শেয়ার কোম্পানির। তো আইপিওর পরে কোম্পানির কতগুলো শেয়ার হয়ে গেল, 2000খানা শেয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি যে কোম্পানির আইপিওর পরে যেটা ভ্যালুয়েশন, সেটা হলো কত, সেটা হলো 5000। ঠিক আছে, 5000 হলো ভ্যালুয়েশন। কারণ কি, আইপিওতে কত চেয়েছে, 2500 টাকা চেয়েছে, এগেনস্টে 50% কোম্পানি। তাহলে 50%-50%-এর দাম 2500, তাহলে 100%-এর দাম কত হয়, 5000 টাকা। ঠিক আছে, 5000 টাকা। তাহলে আমরা যদি দেখি আইপিওর পরে যেটা এনএসসি বিএসসিতে লিস্ট হবে, তখন শেয়ার প্রাইস কত থাকবে।
তখন হয় 5,000/2000 = 2.5 রুপিস। এটা হচ্ছে NSE BSE তে এই প্রাইসটাই থাকবে। মার্কেট ক্যাপ বাই টোটাল শেয়ার = 2.5 রুপিস। তাহলে এবারে যদি আমরা দেখি, রামের কাছে আছে কতগুলো শেয়ার? 750খানা শেয়ার। মানে পার্সন এর কাছে যেটা আছে সেটা হচ্ছে 750খানা শেয়ার, আর পার্সন বি এর কাছে আছে 250খানা শেয়ার। ঠিক আছে, আর এটা হলো কি আমার প্রোমোটার, এরা দুজন হচ্ছে আমার প্রোমোটার। তাহলে এটাকেই আমরা দেখবো কি 50% প্রোমোটার হোল্ডিং। এটা কি আমরা বিভিন্ন স্টক যখন অ্যানালাইসিস করি তখন আমরা দেখি প্রোমোটার কত পার্সেন্ট আছে। তো এটাই হলো যে যারা কোম্পানি চালায় তাদের কাছে কত পার্সেন্ট আছে। তো এই ক্ষেত্রে কত পার্সেন্ট আছে? এদের কাছে টোটাল শেয়ার 1000খানা, কোম্পানির টোটাল শেয়ার 2000খানা, তাহলে এদের কাছে টোটাল আছে 50% কোম্পানি। আর আমরা আরও বিভিন্ন যে নাম দেখি, FII, DII, রিটেল। FII হলো কি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, DII হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আর রিটেল হচ্ছে আমরা যারা নর্মাল মানুষ, যারা সাধারণ মানুষ তারা ইনভেস্ট করে, তারা হলো রিটেল ইনভেস্টর। ঠিক আছে, এবারে একই রকমভাবে যদি আমরা দেখি যে যখন কোম্পানি অলরেডি লিস্ট হয়ে গেছে, ঠিক আছে, তারপরে যদি কোম্পানির টাকার প্রয়োজন হয়, সেটা হচ্ছে একটা QIP, যেটা হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। সেটা হয় একটা কোম্পানির সাথে কথা বলার পর। আর আরেকটাই FPO, মানে ফলো অন পাবলিক অফারিং। ফলো অন পাবলিক অফারিংয়ে যেটা হয় যে একই রকমভাবে IPO, একটা IPO হচ্ছে ইনিশিয়ালে হয় IPO, তারপরে যতবার ওইরকম হয় যে পাবলিকের কাছ থেকে টাকা উঠাবে ততবার কী হয় FPO। ঠিক আছে, তো একটা হলো IPO, যেটা একদম শুরুতে হয়, লিস্ট হওয়ার পরে FPO হয়। আরেকটা হয় QIP, সেটা হচ্ছে পার্সোনালি কোম্পানিরা কথা বলে নেয়, যে কোনো ব্যাংকের সাথে হোক, সেটা কোনো মিউচুয়াল ফান্ডের সাথে হোক, কি বড় ইনস্টিটিউশনের সাথে হোক, সেটা সেই কোম্পানির সাথে কথা হয় সে ব্যাপারে। কিন্তু FPO কিন্তু একই রকম IPOর মতনই বলতে গেলে। ঠিক আছে, এটা হলো কথা। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে স্টক মার্কেট হলো সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট কোনটা? যখন তারা IPO আসেনি, মানে IPO হওয়ার আগে সেটা হচ্ছে প্রাইমারি মার্কেট, আর এটাকে স্টক মার্কেটকে বলা হয় সেকেন্ডারি মার্কেট, যেহেতু এখানে পরে আসছে। ঠিক আছে, এটা হলো কথা। তো এরকমভাবেই সব কোম্পানি ছোট থেকে বড় হয়ে 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 স্টক মার্কেটে লিস্টেড হওয়ার পরে আরও সেখান থেকে আরও গ্রোথ করে। তো এরকমভাবে সব কটা কোম্পানি চলে। এর পরের দিন আমরা যেটা দেখবো যে আরও আরেকবার মার্কেট ক্যাপ জিনিসটা নেক্সট দিন একদম সূত্র দিয়ে শিখে নেব। আরও এই জিনিসটা কি, আরও কি, আরও যে আছে ডিভিডেন্ড yield, এই জিনিসগুলো আমরা পরের দিন শিখব। তো আজকের মতন এইটুকুই, আবার পরে দেখা হবে।